নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরি। চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। আমাদের অনেকের কাছে তিনি অনেক কিছু, অনেকের বোধ গঠন করে দিয়েছেন তিনি। কিভাবে দেখব এই সমাজকে, এই বিশ্বকে, তার আঙ্গিক দিয়ে গেছেন তিনি। কখনো বিনোদন দিয়েছেন, কখনো তথ্য দিয়েছেন, কিন্তু তার থেকে অনেক বেশি যেটা দিয়েছেন দৃষ্টিভঙ্গি। সেই মানুষটি আজ আর আমাদের মধ্যে নেই। আর যখন তার কাজের কথা আমরা ফিরে ফিরে দেখি, ফিরে ফিরে বোঝার চেষ্টা করি, তখন অনেক কিছুর মধ্যে থেকে, অনেক কোলাহলের মধ্যে থেকে একটা জিনিস কোথাও কোথাও উকি দেয়। সেটা হচ্ছে কলকাতা শহরের সঙ্গে, বাংলার সঙ্গে এই অসামান্য মানুষটির সম্পর্ক, কাজের সম্পর্ক, আত্মিক সম্পর্ক। আর এই বিষয়টা নিয়ে বলার জন্য আজকে কলকাতার ডায়েরিতে আছেন এমন একজন মানুষ, যিনি এই চলচ্চিত্র শিল্পকে দেখেছেন নানা দিক থেকে। আছেন রত্নোত্তমা সেনগুপ্ত, চলচ্চিত্র সমালোচক, লেখক, অনুবাদক এবং শিল্পের বহু দিকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রত্নোত্তমা সেনগুপ্ত আজকে আমাদের স্টুডিওতে। তাকে স্বাগত জানাই। নমস্কার। আমরা যখন শ্যাম বেনেগালের কথা বলি, কয়েকটা টুকরো টুকরো ছবি চোখের সামনে উঠে আসে। তাই হয় যে কোনো মানুষকে যখন স্মরণ করার চেষ্টা করি। আমার যেমন বলতে গেলেই ভারতের খোঁজের কথা প্রথমে মনে আসে, কারো হয়তো মন্থনের কথা আগে মনে আসে, কারো হয়তো অন্য কোনো ছবি, কারো হয়তো তার কোনো লেখা। কিন্তু আজকে আমরা একটু দৃষ্টিটা নিবদ্ধ করতে চাইব তার সঙ্গে শহর কলকাতা, বাংলার সম্পর্ক। এই দিকে কীভাবে শুরু করা যায় রত্নোত্তমাদি? খুব সহজ। বেনেগাল আর বেঙ্গল নাম দুটোর মধ্যে সামঞ্জস্য দেখতে পাচ্ছ? ঠিক। একটা অক্ষরের খালি বোধহয় আধিক্য আছে। আমি শ্যাম নামেই বলতাম, যদিও তিনি আমার চেয়ে 20 বছরের প্রায় বড় এবং আমার দাদার জায়গায়। ওনার ছবি প্রথম অঙ্কুর যখন রিলিজ হলো, আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারে। তার আগে কিন্তু আমি ভুবনসোম রিলিজ হওয়ার আগের থেকে অন্য ধারার সিনেমা, এবং আমি জন্ম এবং বড় হয়েছি একটা সিনেমারই মধ্যে। পুরো আবহাওয়া আমার শিরায় শিরায় সিনেমা। কিন্তু অঙ্কুর দেখলাম একটা নতুন হাওয়া নিয়ে এলো। কিন্তু বেনেগালের সঙ্গে আমার সাক্ষাৎ হলো 1980, মানে প্রায় 7 বছর। তখন আমার বিয়ে হয়ে গেছে, আমি বম্বে থেকে কলকাতায় চলে এসেছি এবং বেশ কয়েক বছর, মানে তখন সত্যজিৎ রায়ের সঙ্গে আমার সাক্ষাৎকার, মৃণাল দা, সৌমিত্র, মানে ওই লেভেলে অনেক হয়ে গেছে, উত্তম কুমার সবার হয়ে গেছে। প্রথম যেটা বেনেগালের সঙ্গে সাক্ষাৎকারে যে কথাটা আমার প্রথম মাথায় গেঁথে গেল, একটা সেন্টেন্স, বাক্য, যে অ্যান্ড দেন সত্যজিৎ রে হ্যাপেন টু আস। শ্যাম বেনেগাল বলছেন, শ্যাম বেনেগাল বলছেন, অ্যান্ড দেন সত্যজিৎ রে হ্যাপেন টু আস। কলকাতা নিয়ে কথা বলছি, অনেকেই জানে না শ্যাম বেনেগালের দাদা সোম বেনেগাল। সোম বেনেগাল কলকাতারই মানুষ, থেকেছেন। ওনার ছেলে বিবেক বেনেগাল, আমি টেলিগ্রাফে থাকতে বিবেক আমাদের এখানে আসতো, লিখতো, এবং অসম্ভব এদের প্রত্যেকের সাহিত্য, কি বলবো, আর্টস নিয়ে উৎসাহ, আগ্রহ। সোম বেনেগালকে মানে জাগ সুরাইয়া বা বাচিকারকারিয়ার ভাষায় অনারারি বং বলা যায়, কারণ উনি বাংলা এত সুন্দর এবং এত পরিষ্কার স্বচ্ছ বাংলা, শুধু না, ওনার ভাবনা চিন্তাও ছিল বাংলা নিয়ে। যাই হোক, শ্যামের সঙ্গে যখন দেখা হলো, ওকে আমি সারা জন্ম শ্যামই বলেছি। তো আমি শ্যাম বাবুও অনেকেই বলেন, কিন্তু আমি শ্যামই বলবো। এই সত্যজিৎ রে হ্যাপেন টু আস, তো আমার ধাক্কা খেলাম একটা, যে তখন অলরেডি এফটিআইতে পাশ করা মানিকল, কুমার সাহানি, এদের একটা বক্তব্য এবং তারপরে একটা ধারা তৈরি হয়ে গেল যে ও সত্যজিৎ রায়ও কেউ না, মৃণাল সেন কেউ না। মৃণাল সেন, সত্যজিৎ রায়, এদের কথা বলছি এই কারণে যে এফটিআইতে এরা সবাই যুক্ত থেকেছেন, মানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে যুক্ত থেকেছেন, এবং কেউ ডাইরেক্টর, কেউ ভিজিটিং হিসেবে, এবং ঘটক তো তাদের সকলের গুরু। সত্যজিৎ রায়কে নিয়ে বলতে খুব একটা কাউকে শুনিনি। এবং শ্যাম যেভাবে বললেন যে কি হলো, কেন সত্যজিৎ রায়ের ছবিটা তার কাছে এরকমভাবে একটা জগৎ খুলে দিল। শ্যামের বাবা ফটোগ্রাফার ছিলেন
এবং ওদের বাড়িতে 16mm এর একটা ক্যামেরা ছিল। শ্যামের জন্ম ব্যাঙ্গালোরে, বড় হয়েছে ওদিকে, হায়দ্রাবাদে পড়াশোনা এবং বড় হওয়া। বাড়িতে তারা 9-10 জন ভাই বোন ছিলেন, উনি 6th ইন লাইন, তো সোম বেনেগালের চেয়ে অনেকটাই ছোট ছিলেন। উনি একটা ছোটবেলাতেই, আমরা সবাই স্পিলবার্গের হোম ভিডিওর কথা জানি, উনি কিন্তু করেছিলেন ছুটির মজা এই ধরনের একটা কিছু ভাইদের সঙ্গে। 12 বছর বয়সে বোধহয় প্রথম একটা ছবি করেছিলেন উনি। তো তারপরে এইখান থেকে ওনার একটা ঝোঁক ছিল যে উনি সিনেমাই করবেন, সিনেমাতেই যাবেন। তো হায়দ্রাবাদ থেকে বেরিয়ে উনি বম্বেতে গিয়ে, উনি কলকাতায় কোনোদিনই কিন্তু আসেননি সেভাবে, বম্বেতে গিয়ে উনি বিজ্ঞাপনে আরম্ভ করলেন। কিন্তু ওই যে একটা সিনেমা এবং ওই মুভি ক্যামেরা এবং ফটোগ্রাফি এসবের যে ঝোঁকটা, আরেকটা কিন্তু যোগাযোগ আছে বেঙ্গলের, সেটা হলো তার কাজিন গুরুদত্ত। গুরুদত্তের ফ্যামিলি পুরো তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই বড় হয়েছেন, স্কুলে পড়েছেন, মাতৃভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওদের ছিল অন্য কোনো ভাষা, ওরা বাংলা মিডিয়ামে বাংলায় মানুষ হয়েছিলেন। গুরুদত্ত, তার ভাই আত্মারাম, এরা সবাই একেবারে স্বচ্ছ পরিষ্কার বাংলা বলতেন। তাহলে প্রাথমিকভাবে গড়পার রোড এবং বিশপ লেফ্রয় রোডের সেই মানুষটির সঙ্গে তার যে আত্মিক যোগাযোগ, সেইটাকেই আমরা কলকাতার সঙ্গে সম্পর্কের প্রথম ধাপ বলতে পারি। প্রথম ধাপ আমি মনে করি। সেই মানুষটার উপরে উনি ছবি করলেন ইন mid-80s, 85 বোধহয় ডকুমেন্টারিটা করেছিলেন সত্যজিৎ রায়, এবং 2 বছর ধরে ক্যামেরা নিয়ে তার পেছনে ফিরে ফিরে। তার আগে 85-এর ছবি যদি, তার মানে 83, তার আগে আরোহণ হয়েছে। আরোহণটা হিন্দি ছবি, কিন্তু ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তৈরি ছবি। এবং আরোহণটার জায়গা, লোকে ওর 2টো ছবির নাম খুব কম, 3টে ছবি আমাকে সে কিন্তু গল্প করেছিল এই ছবিগুলোর। সেটা হলো চরণদাস চোর, যেটা বাচ্চাদের উপর করেছিলেন। চরণদাস চোর বলতে আমরা হাবিব তানভীর ভাবি, কিন্তু পুরো ইন্ডিয়াতে চরণদাস চোর নামটা পরিচয় ঘটেছিল কিন্তু শ্যাম বেনেগালের ছবির থ্রুতে। আর তারপরে হলো আরোহণ ছবিটার নাম সেদিক থেকে সমালোচকদের কৃপাদৃষ্টিও পায়নি, কারণ এটা ছিল একজন অপারেশন বর্গাদারের, আমরা জানি ওয়েস্ট বেঙ্গলেতে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট আসার পরে হয়েছিল এই ব্যাপারটা। গল্পটা আরম্ভ হয় তার আগে, গল্পটা 60s আরম্ভ, যখন নক্সাল মুভমেন্ট ছড়াচ্ছে, আরম্ভ হয়েছে। সেই সময় একজন ফার্মার, সে কোনো বীরভূমের অখ্যাত একটা ভিলেজের ফার্মার, তার জীবনযাত্রা থেকে আরম্ভ, জোরদার তার উপর কি অত্যাচার হচ্ছে সেইখান থেকে গল্পের আরম্ভ, এবং শেষ হচ্ছে সে বর্গাদারের সার্টিফিকেট পেল এবং জমিতে ফেরত গেল, যেই জমি থেকে ওকে নিষ্খাত করে দেওয়া হয়েছিল। তো এইটা একটা গল্প যেটা ও সেট করলো বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাপোর্ট করলো, স্পন্সর করলো। এই জোরদার জমিদার এইসব লোকেদের অত্যাচার নিয়ে কিন্তু ওর যাত্রা আরম্ভ। সেটা হায়দ্রাবাদে তেলেঙ্গানা জমিদার বংশের ছেলের অত্যাচার, একজন নারীর ওপর নির্যাতন, অঙ্কুর, নিশান্ত আবার সেই ব্যাপার। এই অত্যাচারের গল্প কিন্তু শ্যাম বেনেগল রিপিটেডলি এসেছে। শ্যাম বেনেগলের আরও অনেকগুলো জায়গায় রিপিটেডলি এসেছে, সেটা হলো নারীদের কথা, সেটা কি ভূমিকা, কি হারিভারি, কি জুবেদা, এইসব মেয়েদের কথা, নারীদের জীবনযাত্রা। যেটা আমাকে তুমি বললে ভারতে খোঁজ, দুর্দান্ত একটা জায়গা। আমরা বিজ্ঞাপনের জায়গাটা ও যখন ছিল তখন আমরা নেহাতি ছোট, তোমরা তো দেখোইনি হয়তো। টেলিভিশনটা যেই সময়, সেই সময় মানে ইন্ডিয়ার একটা বলা যায় যে এমন একটা জায়গা যেখানে মানসিকভাবে পুরো দেশকে ও ক্যাপচার করে নিতে পেরেছিল। কিন্তু ওই যে তুমি দৃষ্টিভঙ্গির কথা বললে, ওর চশমা, শ্যাম বেনেগলের চশমায় নানান রং দেখতে পেত সে। ভারতে খোঁজটা পেছন দিকে তাকিয়ে সে আরও কাজ করেছে বেঙ্গলের সঙ্গে সংযোগ, সেই জায়গাতে আসছি আমি, ডাইগ্রেস করছি না। সে সত্যজিৎ রায়ের উপর যেমন বায়োপিক করেছে, বেনেগল রিপিটেডলি অনেক বায়োপিকেতে গেছে, নেহরুর ওপরে সে কিন্তু করেছে। আরোহণের কথা বললাম, অনেকে মনে করবে যে ওটা কমিউনিস্ট জায়গা থেকে, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওর হলো
সোশ্যালিস্ট ভাবনা থেকে। ও যখন বড় হয়েছে, নেহরু তখন কিন্তু একটা সাংঘাতিক পার্সোনালিটি, এবং ও সেটা বলেছে যে নেহরুর মতো এরকম পার্সোনালিটি, ডাজলিং পার্সোনালিটি, এবং ও বরাবর তাকে অ্যাডমায়ার করতো। নেহরুর ওপরে ও ডকুমেন্টারি করেছিল। কিন্তু এই ছবিটা করার জন্য বোধহয় পশ্চিমবঙ্গকে সব থেকে ভালো জায়গা বলে মনে করেছেন। আরোহণটা অ্যাবসলিউটলি, আরোহণ ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোথাও হতো না। এবং একটা মজার গল্প, ছোট্ট গল্প, আরোহণে অভিনয় করেছিল ভিক্টর ব্যানার্জি, আরোহণে অভিনয় করেছিল শ্রীলা মজুমদার, এবং আরোহণে অভিনয় করেছিল শ্রীলার মায়ের ভূমিকায় ওমপুরীর পিসি হিসেবে, বিধবা পিসি গীতা সেন, মৃণাল সেনের স্ত্রী। মানে শ্যামের নিজের স্ত্রী নীরা কিন্তু মুখার্জি, নামে মুখার্জি। তিনি বাইরে মানুষ, ইন্ডিয়া বুক হাউসে কাজ করতেন, সেই সময় শ্যামের সঙ্গে আলাপ হয়, ওদের বিয়ে হয়, ওদের এক মেয়ে আছে পিয়া। কিন্তু বাংলার সঙ্গে যোগাযোগ একটা রিমোট হলেও তার স্ত্রী। রোহন এইসব তো বললাম, বায়োপিকের কথা বলছিলাম, উনি নেতাজি ছবিটা যেটা করলেন, তার আগে গান্ধী করেছেন মেকিং অফ আ মহাত্মা। নেতাজি দ্য ফরগটেন হিরো, অনেক গালাগালি খেয়েছেন ফরগটেন কথাটা ইউজের জন্য, কিন্তু উনি যে এক্সপান্সটা দেখালেন, নেতাজি সুভাষের যে জার্নিটা ফলো করেছিলেন, সেটা চোখ ধাঁধানো। মানে এরকমভাবে একটা সিনেমা আমরা তার আগে বায়োপিক বলতে গান্ধীতে এক্সপান্স দেখেছি একটা জীবনের, সেই রকম একটা এক্সপান্স উনি ধরলেন নেতাজিতে। 85-তে তিনি যখন এই ডকুমেন্টারি করছেন সত্যজিৎ রায়কে নিয়ে, তখন তার বয়স 50 পেরিয়ে গিয়েছে, পরিণত। 70-এর দশকের মাঝামাঝি তিনি আমাদের ওই প্যারালাল ফিল্মে স্বাদ দিয়েছেন। প্যারালাল কথাটা উনি নিজেও পছন্দ করতেন না, অল্টারনেটিভ। উনি একটা অন্য ভারতের, বরাবর যে ভারতবর্ষকে উনি তুলে ধরেছেন রিয়ালিটিতে, সেটা একটা অন্য ভারতবর্ষ। কেন উনি প্যারালাল বা নিউ ওয়েভ কথাটা ওনার পক্ষে প্রযোজ্য নয় আমি বলবো, উনি নিজেও সহমত ছিলেন। কারণ আমরা প্যারালাল বা নিউ ওয়েভ বলতে ভুবন সোম, মানি কলের ছবি, উস্কি রোটি, কুমার শাহনির মায়া দর্পণ, এই সবগুলোকে প্যারালাল বা নিউ ওয়েভ সিনেমা বলা হতো। এই যে সত্যজিৎ রায়ের কথা বললাম, শ্যাম বেনেগল কিন্তু এক অর্থে সত্যজিৎ রায়ের ধারাটা, এবং তারও আগে এক জায়গায় বিমল রায়ের ফিল্ম মেকিং, অথবা হয়তো বলা যায় গুরু দত্তার কাজনের সিনেমার যেটা মূল তথ্য, ন্যারেটিভ, সেটাকে গ্রহণ করেছেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যখন ছোটবেলায় আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস পড়ছি, সেখানে কিন্তু সত্যজিৎ রায় খুব বেশি শ্রদ্ধা পোষণ করেননি এই প্যারালাল ওয়েভ অফ ফিল্মস ভারতবর্ষে। আমার সেখানেই প্রশ্ন যে আমি যদি মনে করি যে শ্যাম বেনেগল সত্যজিৎ রায়ের ফুটস্টেপসে চলেছেন, তাহলে কি ঠিক বলা হবে? কেননা সত্যজিৎ রায় এই পর্বটাকে খুব ভালো চোখে দেখেন। পর্বটাকে না, কিন্তু শ্যাম বেনেগলকে ভীষণই ভালো চোখে দেখেছিলেন, যার জন্য উনি শ্যাম বেনেগলের নেক্সট ছবি কি জানবার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। এবং আরেকটা কথা, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার আরম্ভ হওয়ার বোধহয় 2 বছর, সেকেন্ড বা থার্ড বারেতেই শ্যাম বেনেগল বলতে এসেছিলেন এবং বলেও ছিলেন। আমি যে কথাটায় যাচ্ছিলাম, যে সত্যজিৎ রায় যেমন বলতেন যে ওনার ছবি ক্রিটিকরা বুঝুক না বুঝুক, বিদেশে যাক না যাক, তার চেয়েও বেশি আমি বিমল রায়ের কথা ফিরে যাচ্ছি এই কারণে যে এরা গল্প কেন্দ্রিক, ন্যারেটিভ বেসড ড্রামাকে অস্বীকার না করে সিনেমা যেটা ভারতের একটা মানুষের একটা অবস্থানের ছবি তুলে ধরবে, কিন্তু সেই অবস্থানটা বিভিন্ন জায়গায় উনি তার ক্যামেরা, তার চশমাটা, দৃষ্টিকোণ, আপনি বললেন চশমাটা দিয়ে কখনো রাজস্থানের রাজপরিবারে বোম্বে থেকে চলে যাওয়া একজন অভিনেত্রী হতে চাওয়া মেয়ের গল্প, কখনো সরদারি বেগম একজন যে গানের জগতে বাড়ির থেকে পালিয়ে এসে সে গানে পাগল হচ্ছে, কখনো মুসলমান পরিবারে সন্তান নাও হতে চাওয়া মেয়েদের গল্প, কখনো ভূমিকা তো আমরা জানি একজন নামকরা মহিলা। বায়োপিকের কথা বলছিলাম, হয়তো এটাও বলা যায় বায়োপিক হিসেবে। একটা জায়গায় আমরা যেটা দেখছি সামাজিক অবস্থান, সেইটাতে প্রচণ্ড আগ্রহ ছিল, এবং সেই জন্যে কখনো সেটাকে প্যারালাল, নোভেল ভাগ, নিউ ওয়েভ এসব কোনোটাতে উনি বিশ্বাস করতেন না। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কলকাতার ডায়েরিতে। আজকে আমাদের অতিথি রত্নোত্তমা সেনগুপ্ত, চিত্র সমালোচক,
এবং আমরা আলোচনা করছি শ্যাম বেনেগালের অবদানের বৈচিত্র্য নিয়ে, কিন্তু তার মধ্যেই ঘুরে ঘুরে আসছি যে ফোকাসে, সেটা হচ্ছে কলকাতার সঙ্গে বাংলার সঙ্গে তার সম্পর্ক। তার কাজের বিস্তার যেমন বিরাট, তেমনি তার মধ্যে বৈচিত্র্য প্রচুর। ফলে একটা থেকে আরেকটায় আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্যটা থাকছে ফিরে আসা ওইখানে, এই শহর, এই বাংলা, তার সঙ্গে তার সম্পর্ক। রত্নোত্তমাদি, যেটা আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীনতা অর্জন, মুজিবুর রহমানের একটা অসামান্য উচ্চতায় ওঠা, এবং এই যাকে বলে উপমহাদেশের চেহারাটা পাল্টে যাওয়া, এই গোটা ব্যাপারটা নিয়ে প্রচুর বই লেখা হয়েছে, বিদেশে লেখা হয়েছে, দেশে লেখা হয়েছে, সিনেমা তৈরি হয়েছে। কিন্তু তার যে নির্মাণটা অতি সম্প্রতি আমরা দেখলাম, একটা বছর আগে দেখলাম, সেটা বাংলাদেশকে যেন পুরোপুরি চিনিয়ে দেয়। যে মানুষটা এই দেশটিকে চেনেন না, তাকে পুরোপুরি চিনিয়ে দেয় কিভাবে তৈরি হলো। আপনি যদি বলেন, সেটাও তো বাংলার সঙ্গে তার সম্পর্কের একটা নিদর্শন। একদম সাংঘাতিকভাবে, নিশ্চয়ই। বার্থ অফ আ নেশন বাংলাকে চিনিয়ে দিচ্ছেন উনি। ছবিটার নাম মুজিব, দ্য বার্থ অফ এ নেশন। মহাত্মার ওপর ছবি করেছেন, দ্য মেকিং অফ মহাত্মা, তার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড ব্যাকটাতে। আর এইটা করলেন দ্য বার্থ অফ এ নেশন, মানে দ্য মেকিং অফ এ নেশন। আবার সেই আমি বলছি ইতিহাসে ঘুরে ফিরে উনি হয়তো বিচরণ করতেন। বাংলা, ওনার সঙ্গে লাস্ট কথোপকথন যখন মুজিব হচ্ছে, আমি বললাম শ্যাম দেখতে যাব, তো বললো তুমি বাংলাটা দেখবে না, তুমি সাউথ সিটিতে ইংরেজিটা দেখানো হচ্ছে, তো বললো বাংলা দেখবে না, তুমি বাংলা দেখো। আমি বললাম কেন, সাবটাইটেল তো ইংরেজি তোমার করতেই হচ্ছে। বললো আমি কত আর্টিস্টদের নিয়েছি, এবং বাংলা ভাষার যে বৈচিত্র্য, একটা ভাষা, একটা ডায়ালেক্টের, একটা উচ্চারণেতে একটা দেশকে বুঝিয়ে দিচ্ছে। একই ভাষা দু রকম উচ্চারণে দুটো দেশ হয়ে যাচ্ছে। এইটা তুমি বাংলায় না দেখলে তো পাবে না। আর আমি তো দুই বাংলা নিয়ে ওনার যাত্রা, আমি তো পুরোটা ধরবার চেষ্টা করেছি। তুমি দেখো বাংলায়, এটা আমার কাছে একটা যে কি চোখ খুলে দিল। আমরা বাংলা মাদার ল্যাঙ্গুয়েজ ডে আমরা পুরো বিশ্বে হয়ে গেল বাংলা ভাষার নিয়ে, সেরকম একটা ভাষা নিয়ে যে একটা দেশ হয়ে যায়, এই কথাটা উনি আন্ডারস্কোর করে দিলেন। ভাষাটা যে কোনো ব্যাপার নয়, ইট ইজ নট জাস্ট অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর স্পিকিং। আমি নিজে বম্বেতে জন্ম কর্ম, আমি সমানে গুজরাটি, মারাঠি, হিন্দি, বাংলা, ইংরেজি সমস্ত বলতে পারি। আসাম থেকে ঘুরে এলাম, আসাম, উড়িষ্যা সব পারি, কিন্তু বাংলার একটা যে অন্য অবস্থান, সেইটা উনি আমাকে যেন চোখে আঙুল দিয়ে আন্ডারস্কোর করে দিলেন। ভাষা, একটা উচ্চারণ, একটা দেশের পরিচয়, এইটাই ওনার সোয়ান সং, এটাই ওনার সিগনেচার। হয়তো সব ছবির মতো সিনেম্যাটিক বিচারেতে সেটা ন্যায় বিচার পেল কি পেল না সেগুলো পরের কথা, কিন্তু এই যে একটা ভালোবাসার পরিচয়, উনি ইতিহাসকে ভালোবাসা, একটা ভাষাকে ভালোবাসা, একটা দেশকে ভালোবাসা, একটা দেশের জন্মকে সম্মান দেখানো। আচ্ছা, এইবার একটু টিটবিটসে আসি, ছোটোখাটো কথায় আসি। নিশ্চয়ই। সেটা হচ্ছে যে কলকাতায় তিনি যখন আসতেন, তার পছন্দের গন্তব্য কোন জায়গাটা ছিল, কাদের সঙ্গে কথা বলতে ভালোবাসতেন, এগুলো আমাদের শ্রোতারা শুনতে পছন্দ করবেন। এটা যদি একটু বলেন, যেহেতু আপনি শ্যাম বেনেগালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশেছেন, কথা বলেছেন, বা তার স্টুডিও। ব্যস্ত এত থাকতেন, নিজের ওনার সঙ্গে ইন্টারাকশন তো আমি বললাম, আমার বম্বে থেকে, দিল্লি থেকে, আমি দিল্লিতে বহু বছর থেকেছি, এবং বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে ইন্টারাকশন। আমি 3টে মাস্টার ক্লাস করেছি, একটা ইফি গোয়াতে, একটা হায়দ্রাবাদে ইন্ডিভিড ফেস্টিভ্যালে, একটা কলকাতাতেই করেছি। কোথায় যেতেন, কোথায় আসতেন, এত ব্যস্ত থাকতেন যে উনি নিজেও বোধহয় জানতেন না কোথায় যাবেন, কোথায় যাচ্ছেন, কোথায় যেতে চান। মানে ও ভিস্ক করে নিয়ে ওনাকে আর কি মোটামুটি সব যেত আসতো, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হলো, আমি শ্যামের অন্য আরেকটা দিক বলছি, যে ইতিহাস বা এইসব জায়গা অনেক বছর আগে, এখন তো এনএফডিসির আন্ডারে আমাদের সব কিছু, সমস্ত সংস্থানগুলো, একটা সময় গীতকৃষ্ণন কমিটি বলে একটা কমিটি অ্যাপয়েন্ট করেছিল, যে সমস্ত মানে প্রসার ভারতী, তারপরে পাবলিকেশনস ডিভিশন, এগুলোর কাজকর্ম কি হচ্ছে, এটার কি হওয়া উচিত, কী রকম তার রিফর্মসের জন্যে,
সেই সময় উনি আরেকটা, এই যে ইতিহাস, আমি বারে বারে ফেরত যাচ্ছি ওর লাভ ফর হিস্ট্রি, উনি আমায় বলেছিলেন যে দেখো গীতকৃষ্ণন কমিটি যদি ফিল্মস ডিভিশন তুলে দেয়, ফিল্মস ডিভিশন হলো আমাদের যোগাযোগ। আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু ফিল্মস ডিভিশন, নিউজ রিল, যেগুলো সব ফিল্মস ডিভিশনের কাছে। আমাদের ইতিহাসের কি হবে? ভারতে খোঁজের ওনার যাত্রাটা যেখান থেকে, সেখানটা হলো সেই একটা আমাদের রুটস, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। টিডবিটসের কথা আমি সরি, আমি ওই যে বললাম যে সত্যি এত ব্যস্ততার মধ্যে থাকতেন, এবং যখন এসেছেন ছবি শুটিং করতে, যখন আরোহণের শুটিং করেছেন বা কিছু, সেই সময়ও সেগুলো তো বেশিরভাগ সময়টাই গ্রামে করেছেন। তো আমি সেই সময়টা ওর সঙ্গে থাকিনি, বা কোথায় যেতে চেয়েছেন সেগুলো বলতে পারবো না, কিন্তু সোসাইটি ফিল্ম ফেডারেশন ফিল্ম সোসাইটিতে মেম্বার থেকেছেন সেই হিসেবে নানানভাবে নানান দিকে। এবং বাংলা ছবির আরেকটা, এই যে মৃণাল সেন, শ্যাম, এরা আরেক জায়গায় একসঙ্গে সহ অবস্থান করেছেন হলো ফালকে কমিটিতে। শ্যাম বেনেগল ফালকে পেয়ে যাওয়ার বোধহয় 1 বছর আগে বা পরে মৃণালদা এরা সব, তখন ফালকে পাওয়া মানুষরা মিলে কমিটি তৈরি হতো এবং তারা দূরকে ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। তো মৃণালদার সঙ্গেও যোগাযোগ, এটা আরেকটা, মানে আমি কলকাতার সঙ্গে যোগাযোগের আন্ডারস্কোর করছি যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ওরা থেকেছেন, উনি থেকেছেন, সেটা তো একটা জায়গা। উনি নিজে কিন্তু কখনো কোনো ইনস্টিটিউটে সিনেমা শেখেননি। উনি সিনেমা শিখেছেন বাড়িতে, ওই 16mm ক্যামেরা, তারপরে অ্যাডভার্টাইজিং করতে গিয়ে। এবং তখন অ্যাডভার্টাইজিংয়ের বাজেট কম হতো, ছোট ছোট, কেউ অত দেখতো না, টেলিভিশন তো ছিল না, কিন্তু একেবারে প্রথম সারির সংস্থায় তিনি কাজ করেছেন একদম। এবং তারপরেও একটা সময় আবার অ্যাডভার্টাইজিংয়ে ফিরে এসেছে। আচ্ছা, এই আলোচনার মধ্যে রত্নতমাদি কখনোই আপনার বাবার কথা আসেনি। আপনি যে নবেন্দু ঘোষের কন্যা, সেটা হয়তো অনেক শ্রোতা বন্ধু জানেন না। বাবার সূত্রে কোনো আলাপ, যোগাযোগ, শ্যাম বেনেগাল, এই প্রসঙ্গ কি আসতে পারে? হয়েছে, বাবার সূত্রে হয়েছে। এই সূত্রে বাবা তো বম্বে গেলেন বিমল রায়ের হাত ধরে, ওনার সমস্ত মা থেকে আরম্ভ করে বন্দিনী, যতগুলো নাম করা ছবি বলা হয় সবগুলো বাবার চিত্রনাট্য। বিমল রায়কে উনি খুব সম্মান করতেন, উনি মানে শ্যাম প্রচণ্ড সম্মান করতেন। এবং সেই সূত্রে দুটো যোগাযোগ স্থল আমি বলছি। শ্যামের সঙ্গে বিমল রায়ের ছেলে জয় কাজ করেছেন, বিমল রায়ের মেয়ে কস্টিউম করেছেন ওনার সঙ্গে, যশোদারা। এরা যখন হায়দ্রাবাদে মান্ডি কাজ করছেন, মান্ডি ছবিটা করছিলেন, সেই সময়টা যেন ছবিগুলো চোখের সামনে এসে যায়। আরেকটা যোগাযোগ হলো NFDC-তে। তুমি ভীষণ দুর্দান্ত একটা সূত্র ধরিয়ে দিলে। 66-এ বিমল রায় মারা যান, 66 থেকে FTI-তে বাবা গেস্ট লেকচারার, এবং তারপরে ফিল্ম ফাইন্যান্স শেষ নাম পরিবর্তন হলো পরে, তারা NFDC ফিল্ম তৈরির কাজে এগিয়ে এলো। ফিল্ম নানাভাবে নানান নতুন চিত্র নির্মাতাদের দিয়ে স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট করে তার উপরে ছবি তৈরি হতো। অনেক ছবি, যে বললাম মানিকল, কুমার শানুর ছবি, অনেকে, ক্রিটিকরা শুধু না, দর্শকরা তারা নিতে পারেনি, এগুলো রিজেক্টেড হয়েছে। এবং যার জন্যে যখন স্ক্রিপ্ট আসতো অনেকে বলতো NFDC এই ছবিতে কেন টাকা দেবে? সেই সময় নবেন্দু ঘোষ বলেছিলেন যে এরা একটা নতুন প্রজন্ম, একটা যে কোনো আর্ট ফর্মের গ্রামার নিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা দরকার হয়। সাহিত্যে, ইংরেজি সাহিত্যে আমরা পাই ইউলিসিস, এক রকমের নতুন ধারা নিয়ে এলেন, জেমস জয়েস এলেন, এবং তারপরে ভার্জিনিয়া উলফ, স্ট্রিম অফ কনসিয়াসনেস, একটা নতুন দিক খুলে গেল সাহিত্যের। সেইটা কাজ এরা করছে, একটা নতুন দিক সিনেমার খুলছে। শ্যাম বেনেগল এক জায়গায় নতুন দিক খুলে দিলেন। উনি কি করলেন? উনি বারবার বলছেন আর্ট কিন্তু রাস্তায় প্রত্যেকটা মানুষের জন্যে। তাজমহল কিন্তু ও নির্মাণ করেছে শুধু তার বেগমের জন্যে নয়, তাজমহল আমাদের সকলের দেখার জিনিস। আমরা যে কোনো কিছু, যে কোনো ফর্ম প্রত্যেকটা মানুষের জন্য। যেই জিনিসটা আমার না ভালো লাগছে অন্য লোকের ভালো লাগবে কেন? সেই জায়গায় উনি বললেন যে সিনেমাকে হতে হবে
যাতে অ্যাকসেপ্ট করতে পারে সকলে দেখে। আমার দেখে যদি ভালো না লাগে, আমার দর্শকের কেন ভালো লাগবে? এই যে একটা জায়গা তৈরি করে দিলেন। অ্যাট দ্য সেম টাইম গীতাকৃষ্ণন কমিটির যে কথাটা বলেছি, এনএফডিসি উনি বলেছিলেন যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কখনো কোনো কর্পোরেশন, ডেভেলপমেন্ট কর্পোরেশন কিন্তু প্রফিটের আশা রাখা উচিত না। প্রফিটের জন্যে কিন্তু ওই ডেভেলপমেন্ট কর্পোরেশনগুলো হয়নি। আমাদের যখন পিএসইউ তৈরি হয়েছিল, আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্যে, ফ্রম ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ, সিনেমাকে সমৃদ্ধ করবার জন্য এইসব অর্গানাইজেশন। আসলে ওই যে একটা ইংরেজি কথা আছে না, কনভার্জেন্স, এখন আমরা ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করি, শিল্পেও ব্যবহার করি। মানে শিল্প অর্থে দুরকম শিল্প হয়, একটা কারখানা দিয়ে শিল্প, আর একটা শিল্প মানুষের সৃষ্টিশীলতার মাধ্যমে, সেটা তুলির মাধ্যমে হোক, ছেনি হাতুড়ির মাধ্যমে হোক, সেটা দিয়ে ফুটে ওঠে। কনভার্জেন্স যখন বলি তখন বুঝি যে নানা ঘটনা, নানা স্রোত, নানা চিন্তা এক জায়গায় এসে মিলছে। আমাদের আজকের অনুষ্ঠানটা কিছুটা এই রকম। শ্যাম বেনেগালকে কেন্দ্র করে আমাদের যে নানা রকম ভাবনা, নানা রকম উচ্ছ্বাস, নানা আবেগ, বুঝতে চাওয়ার, বুঝতে না পারার, আরও বোঝার যে চেষ্টা, সব কিছু এক জায়গায় আসছিল। কিন্তু তার মধ্যে থেকে আমরা ধরে রেখেছিলাম একটা জায়গাকে, শ্যাম বেনেগালের সঙ্গে শহর কলকাতার সম্পর্ক, শ্যাম বেনেগালের সঙ্গে বাংলার সম্পর্ক। রত্নোত্তমা সেনগুপ্তের উপস্থিতিতে আমরা হয়তো কিছুটা পেরেছি এই মহান মানুষটির বাংলার, কলকাতার সঙ্গে সম্পর্কের কিছুটা দিক আপনাদের সামনে তুলে ধরার। বাকিটা পরে কখনো হবে, আপনাদের চিঠির ভিত্তিতে হবে। রত্নোত্তমাদিকে অনেক ধন্যবাদ জানাই স্টুডিওতে এসে আমাদের সঙ্গে এমন একটা বিষয়ে কথা বলার জন্য। নমস্কার। অশেষ ধন্যবাদ।